19 দিন ব্যাপী একটি অনুষ্ঠান এই কোভিড-19 কে সামনে রেখে যে এই 19 দিন আমরা কি করে কাজে লাগাতে পারি আমাদের এই সময়টাকে। আপনারা জানেন এবং আমার সাথে একমত হবেন যে প্রতিটি মানুষ চাইলে সে তার নিজেকে উন্নত করতে পারে, নিজেকে পরিপুষ্ট করতে পারে, চৌকস করে তুলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এই নিজেকে চৌকস করবার যে বিষয়টা সেলফ ডেভেলপমেন্ট, সেটার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করছি। আমাদের গতকালকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম সেটাই আজকে চলতে থাকবে। সেটা ছিল ফান্ডামেন্টালস অফ সাকসেস। তার মানে সফল হবার জন্য কি কি বিষয়ে আমাদের নজর রাখতে হবে বা কি কি বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আমরা সবাই সফল হতে চাই, যে যেখানে আছি তার থেকে আর একটু উঁচুতে উঠতে চাই। এটা আমাদের সহজাত ধর্ম, মানুষের সহজাত ধর্ম যে সে আর একটু বেশি হতে চায়। তো সেই চাওয়া থেকেই নিজেদেরকে উন্নত করবার জন্য যে পথগুলো বলে দিয়ে গেছেন যারা সফল মানুষ পৃথিবীতে, তাদের যে জীবন আচার, সেখান থেকে নিয়ে কিন্তু আমরা কথাগুলো বলছি। এবং আমরা নিশ্চয়তা দিতে পারি যে আপনারা যদি আমাদের এই কথাগুলো শোনেন এবং কিছু কাজ করেন, তাহলেই বদলে যেতে পারে আপনার সবটুকু। কেমন? আমরা এই সফল হবার যে মূল মন্ত্রগুলো নিয়ে কথা বলছিলাম কালকে, সেখানে শুরুতেই যে কথাটা ছিল যে আপনাকে আপনার জীবনের দায় দায়িত্ব 100% নিতে হবে, তবেই কিন্তু আপনার সফলতা আপনার আয়ত্তের মধ্যে থাকবে। মানে আপনি নিজেই সফল হতে চাইলে আরো সফল হতে পারবেন। আমাদের এই 19 দিনে আমরা সফলতার পাশাপাশি কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে শান্তি পাওয়া যায়, নিজের ভেতর থেকে শান্তি কিভাবে খুঁজে বের করতে হয়, সেগুলো নিয়েও কিন্তু কথা বলবো। তো আমরা কালকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। যে আমরা বলেছিলাম যে সফল হবার জন্য আপনাকে একটা মূল্য দিতে হবে, সেটা সময় দিয়ে হোক, আপনার অন্য কোনো অভ্যাস বদলে হোক, আপনাকে একটা মূল্য দিয়ে নিজের সফলতাটা তৈরি করতে হবে। তারপরে বলেছিলাম যে আমরা এই সফল হওয়ার জন্য আমাদের যদি কিছু শেখার দরকার থাকে তাহলে সেটা আমাদের শিখতে হবে, এবং আশেপাশের যারা রিসোর্সফুল তাদের কাছ থেকে সহযোগিতা চাইতে হবে। এবং আশেপাশের রিসোর্সফুল বলতে আমি এটাও বোঝাচ্ছি যে ওয়েবে যে ধরনের তথ্যপত্রগুলো আছে, ইউটিউবে যে ধরনের তথ্যগুলো আছে বা ভালো ভালো ভিডিওগুলো আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। একই সাথে এটাও আমরা বলেছি যে আপনি শুধু জানলেই হবে না, আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে, প্রতিদিন চর্চা করতে হবে। আমরা যা কিছু করি তা যদি প্রতিদিন চর্চা না করি, সেটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। এই জন্য আমাদের চর্চা করতে হবে। আমরা আমাদের কাজ করতে করতে যখন আটকে যাব, তখন আমাদেরকে ধৈর্য সহকারে সেই বাধাকে অতিক্রম করবার চেষ্টা করতে হবে, যেটা আমরা এখন করছি। আমরা এখন একটা অসম্ভব দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি যে কিভাবে আমরা এই দুঃসময়টা পার করে দিতে পারি। তো আমরা যেন আমাদের সমস্ত কাজে একটা জার্নাল ব্যবহার করি। এটা একটি কথা আমরা বলেছিলাম যে লিখে লিখে আমরা কাজগুলো করব। কেমন? আরেকটি বিষয় যেটা করা দরকার, আমরা নতুন অ্যাড করছি কালকের সাথে, সেটা হচ্ছে যে আমাদের একটা থিওরি আছে, সেটাকে বলে প্র্যাকটিস দ্য রুল অফ 5।
লিখে রাখেন যে প্র্যাকটিস দ্য রুল অফ 5, মানে 5 সংখ্যাটা নিয়ে আমি একটা চর্চা করব। তাহলে এই চর্চাটা কি? আমাদের যে কাজ, সেই কাজটিকে কোনো না কোনোভাবে আমাদের একটা মানুষদের কাছে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে, তাই না? তো আমি আমার যে কাজটি আমি বিক্রি করতে চাই, বা যে সার্ভিসটি বিক্রি করতে চাই, বা যে বিষয়টা আমি মানুষকে জানাতে চাই, বা মানুষের সাথে আমি যে নেটওয়ার্ক করতে চাই, এইটাকে আমি যদি প্রতিদিন 5টি মানুষের সাথে নতুন করে যোগাযোগ করি নেটওয়ার্কিং করার জন্য, 5টি মানুষকে নতুন করে আমার কথা জানাই, 5টি মানুষের সাথে যদি আমার একটা সখ্যতা তৈরি করার চেষ্টা করি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক মানুষের সাথে আমাদের একটি যোগাযোগ তৈরি হবে। রুল অফ 5টা খুব মজার একটি বিষয়, নেটওয়ার্কিংয়ের মতো এটা হতে থাকে। কেমন? এবার আসি আমাদের এই সাকসেসের যে স্তম্ভগুলো, তার সাথে আপনার কি যোগাযোগ, কেমন? আপনাকে কি করতে হবে, কি? এটি একটি খেলা, খুবই গুরুত্বপূর্ণ একটি খেলা, যেটি আমি আপনাদেরকে খেলতে বলবো। কাগজ কলমে খেলতে হবে। আপনাদের সবার মধ্যে মানুষ পজিটিভ না নেগেটিভ তা নিয়ে একটা ধারণা আছে, যে এই মানুষটা পজিটিভ, এই মানুষটা নেগেটিভ, অথবা এই মানুষটা সফল, এই মানুষটা সফল নয়। ঠিক আছে? আপনার আশপাশে যারা আছে তাদের কথা বলছি। তো যে কাজটি আপনার করতে হবে, যে প্রথম নিজেকে একটি নাম্বার দিতে হবে 1 থেকে 100-র মধ্যে, যে আপনি কতটুকু সফল, বা আপনি কতটুকু জানেন, বা আপনি কতটা কার্যকরী, নিজেকে একটা নাম্বার দিতে হবে। যেমন 1 থেকে 100-র মধ্যে দিয়ে ফেলেন নাম্বার, যে আমি 50, 60, 65, 62, 70% ইফেক্টিভ, 80% ইফেক্টিভ, 90% ইফেক্টিভ। ঠিক আছে? একটা নাম্বার 1 থেকে 100, যে আপনি কতটা সন্তুষ্ট, বা কতটা ইফেক্টিভ, বা কতটা পজিটিভ, এটা নিয়ে একটা নাম্বার 1 থেকে 100-র মধ্যে আপনি নিজেকে দেবেন। ঠিক আছে? এবার আপনি খুব মনোযোগ দিয়ে চিন্তা করেন যে কোন 5টি মানুষের সাথে আপনার সবচেয়ে বেশি ইন্টারাকশন হয়। তা বন্ধু হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, কিন্তু আপনার ইন্টারাকশন হয়। এমন হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার, কিন্তু তার সাথে আপনার ইন্টারাকশন হয় না, আপনার বন্ধুর সাথে বেশি হয়, সেটা হতে পারে। কেমন? তো কারা আছে আপনার আশেপাশে যাদের সাথে আপনার ইন্টারাকশন হয়, অথবা আমরা ফ্যামিলি মেম্বারটা বাদ দিয়ে রাখি, যে কাদের সাথে আপনার 5জন বন্ধু বা পরিচিত, যাদের সাথে আপনার ইন্টারাকশন হয় নিয়মিত, কেমন? তাদের একটা তালিকা করে খাতা কলম, নামগুলো লিখে ফেলে। 1, 2, 3, 4, 5। আমরা 5জন লোক আপনি ঠিক করলেন যাদের সাথে আপনার খুব বেশি ইন্টারাকশন হয়, কেমন? অন্যদের তুলনায়। এবার খুব অনেস্টলি, সততার সাথে আপনি তাদেরকে একটা নাম্বার দেন 1 থেকে 100, যেরকম নিজেকে দিয়েছেন, এরকম একইভাবে তাদেরকে একটি করে নাম্বার দেন 1 থেকে 100। তারা কতটা ইফেক্টিভ, কতটা অনেস্ট, কতটা সার্থক, কতটা সফল, কেমন? আপনি তাদেরকে একটা নাম্বার দেন, যে মানুষ হিসাবে তাদের অবস্থান আপনার কাছে কি। 1 থেকে 100-র মধ্যে প্রত্যেককে আমরা একটা করে নাম্বার দেব। কেমন? 1 থেকে 100-র মধ্যে। নাম তো লিখেই ফেলেছেন, নাম্বার দিয়ে ফেলেন। কাউকে দেখাবার দরকার নেই, কাউকে জানাবার দরকার নেই যে আপনি কি করছেন। এটা আপনার নিজের জন্য, শুধু আপনার নিজের জন্য। কেমন? এবং লিখবার পরে বলবো যে ছিঁড়ে ফেলে দেন, সেটাও বলবো, কিন্তু আগে লিখতে হবে। ঠিক আছে? তো আমরা পরপর 5জন যার সাথে আপনার ইন্টারাকশন হয় নিয়মিতভাবে, যাদের সাথে আপনি সময় কাটান, তাদের 5জনের আপনি একটা মার্কিং করেছেন। এবার যেটা করতে হবে, এই 5জনের মার্কিংকে আপনি যোগ করবেন। 5জনের মার্কিং
কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80। আপনি এটা যোগ করেন, যোগ করে তাকে 5 দিয়ে ভাগ দেন। আমরা অ্যাভারেজটা বের করার চেষ্টা করছি, কেমন? এই যে আপনি এখন 5 দিয়ে ভাগ দেওয়ার পর যে নাম্বারটা এসছে, সেই নাম্বারটা আর আপনি যে নাম্বারটা নিজেকে দিয়েছেন মিলিয়ে দেখেন সেটা এক নাকি পার্থক্য আছে। যদি এক হয় তাহলে ঠিক আছে। এটা হচ্ছে আপনার সাথে আশপাশে এবং আপনার সবার আপনার দৃষ্টিতে অবস্থান। আর যদি আপনার নাম্বারটা অনেক বেশি হয় আর আপনার অ্যাভারেজ অনেক কম হয়, তাহলে আপনি জানবেন আপনার নাম্বারটা ঠিক নয়। আমরা সবাই আমাদের আশপাশের সবচেয়ে বেশি মানুষ যাদের সাথে আমরা ইন্টারাক্ট করি, যাদের সাথে আমরা মিশি, সময় দিই, তাদের অ্যাভারেজ। আমরা আমাদের যে লেভেল, সেই লেভেলের মানুষের সাথেই মিশতে পছন্দ করি, কমফোর্টেবল লাগে আমাদেরকে, ঠিক আছে? এখন যদি আপনি মনে করেন যে এই যে নিজেকে যে নাম্বারটা আপনি দিয়েছেন বা যে নাম্বারটা অ্যাভারেজে এসছে আপনার জন্য, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য নয়, সেটা 100 থেকে অনেক নিচে, তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে আপনার সফলতার জন্য। এই নাম্বারটা যদি উপর দিকে না যায় তাহলে কিন্তু আপনি সফল হবেন না। আপনি যত সফল হবেন তত আপনি 100-র দিকে যেতে থাকবেন, ঠিক আছে? সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে যে এই অ্যাভারেজটা কি করে বাড়ানো যায়। তাহলে কি করা যায়? এখন বন্ধু বান্ধব তো ফেলে দেওয়া যাবে না, বন্ধু বান্ধবকে বাদ দেওয়া যাবে না, আমি বাদ দিতেও বলছি না, কিন্তু অ্যাভারেজটা যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে আপনার দৃষ্টিতে আরো সফল, আরো উন্নত কারোর সাথে আপনার একটা ইন্টারাকশন বা একটা কমিউনিকেশন তৈরি করতে হবে, তাহলে আপনার অ্যাভারেজটা বাড়বে। একই সাথে নিজের যে শেখা বোঝার ব্যাপারটা, সেটাকে আরেকটু উন্নত করতে হবে, যাতে আপনি আপনাকে আরেকটু বেশি মার্ক দিতে পারেন, ঠিক আছে? এখন আপনি কোথায় পাবেন এরকম একজন মানুষ যার অ্যাভারেজ অনেক? আপনার নিজেকে ইভালুয়েট করতে চাইবেন, সব সময় এই ফর্মুলাটা কাজে লাগাবেন যে আপনি যাদের সাথে বেশি সময় দেন, আপনার মেন্টাল স্টেট এবং তাদের মেন্টাল স্টেটের একটা অ্যাভারেজ হবে, কেমন? এবং আপনি যদি আপনার যে স্টেট তার থেকে নিচু, আপনার দৃষ্টিতে নিচু বা কম মেন্টাল স্টেটের লোকদেরকে আপনি সময় দেন, তারা আপনাকে নিচের দিকেই টেনে নেওয়া, আপনাকে উপর দিকে তারা তুলতে পারবে না। কিন্তু এখানে মনে রাখতে হবে আপনি কাউকে ছোট করছেন না এবং আপনি নিজের চিন্তা করছেন। আমি কিন্তু বলছি না কে ছোট কে বড়, কেমন? আপনার দৃষ্টিতে যারা আপনার স্টেট থেকে কম, তাদের সাথে যত বেশি সময় আপনি কাটাবেন তত আপনি আপনার স্টেট নিচের দিকে থাকবে, নেগেটিভ হবে। আপনাকে পজিটিভ হতে গেলে আপনাকে পজিটিভ লোকজন খুঁজে বের করতে হবে এবং পজিটিভ লোকের কাছে গিয়ে পৌঁছাতে হবে। এখন এমন হতে পারে যে আমাদের আশেপাশে পজিটিভ লোক নেই, কিন্তু আমি আমার অ্যাভারেজটা বাড়াতে যাচ্ছি। কিভাবে বাড়াবো? খুবই সহজ। আমরা অনলাইনে অনেক ভালো ভালো মেন্টর আছে, স্পিকার আছে, যেমন তাদের একজন দুজনকে আমরা পছন্দ করতে পারি, শুনে দেখতে পারি যে কার কথা আমার ভালো লাগে, তাকে কিছু সময় দিতে পারি। যেমন আমি সময় দিই তাদেরকে, তাদের কথা বলছি, যেমন আমি সময় দিই সাদগুরু, কেমন? আমার যখন সময় থাকে কিছুটা সময় আমি সাদগুরুকে দিই, তাকে শুনি। সে আমাকে চেনে না, আমি তাকে শুনি, আমার ভালো লাগে, কেমন? আমি সময় দিই সন্দীপ মাহেশ্বরী, যে ইন্ডিয়ার একটা ছেলে, ইয়াং একটা মানুষ, চমৎকার করে কথা বলে, চমৎকার লজিক্যাল ভাবে সে কিন্তু জিনিসগুলো ব্যাখ্যা করে, তার ভিডিও দেখলে আমার ভালো লাগে, তাকে আমি সময় দিই। আমি সময় দিই অশোক, দেখবেন যে অশোক নাম দিলে আপনি তাকে খুঁজে পাবেন, কেমন? তো এরকম আরেকজন আছেন যাকে আমি আমার গুরুই মনে করি, সেটা হচ্ছে প্রেম রাওয়াত। প্রেম রাওয়াত যাকে আমরা মহারাজই বলি, কেমন?
তাকে আমি শুনি। তো এটা গেল আমার ভিডিওতে। আর কাদের কাছে আমি যাই? আমি চলে যাই যে বইগুলো আছে, পৃথিবীতে যে মোটিভেশনাল বইগুলো আছে, তাদের যে লেখক যারা, তাদের কাছে চলে যায়। তাদের একজন হচ্ছে জ্যাক ক্যানফিল্ড, আপনি লিখে নিতে পারেন। জ্যাক ক্যানফিল্ড হচ্ছে চিকেন স্যুপ ফর দ্য সোলের একজন রাইটার, যিনি সিক্রেটেরও একজন রাইটার। তার কাছে চলে যায়। তার একটি চমৎকার বই আছে, কিন্তু আমি আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে দ্য প্রিন্সিপাল অফ দ্য সাকসেস প্রিন্সিপাল। সেই বইটা কিন্তু আপনারা পড়তে পারেন, কেমন, অনলাইনে পাওয়া যায়। তারপরে আমি চলে যাই আমার যিনি খুব প্রিয় একজন মোটিভেশনাল স্পিকার, যার সাথে আমার কিছুটা কাজ করবার সুযোগ হয়েছে, টনি রবিন্স। অ্যান্থনি রবিন্স, যিনি ইউএস এর ওয়ান অফ দ্য টপ মোস্ট মোটিভেশনাল স্পিকার, ট্রেনার, কেমন। তার বই আছে এওকেন দ্য জায়ান্ট উইদিন, আমি তার বইটা পড়ি। তারপরে আমাদের আছে নেপোলিয়ন হিল, তার যে বই আছে সেটা আপনারা পড়তে পারেন, কেমন, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিলের, সেটা পড়তে পারেন। পাওয়ার অফ নাও নিয়ে লিখেছেন একার্ট টোলে, তাকে নিয়ে আপনি, তার ভিডিও আছে, তার বইও আছে, আপনি পড়তে পারেন, কেমন। তো এরকম আপনি ঠিক করে নেবেন যে কাদেরকে আপনার পছন্দ, কার লেখা, কার বই, কার ভিডিও পছন্দ। তাদেরকে যখন আপনি কিছুটা সময় দেবেন, তখন কিন্তু আপনার এই অ্যাভারেজটা আস্তে আস্তে উপর দিকে যাবে। আর খুবই ভালো হবে যদি আশেপাশের যারা খুব নেগেটিভ, যে আপনাকে সবসময় নিচু টানে, যে আপনাকে সবসময় ডাউন করে, তাদের সাথে না মেশাটাই ভালো, কেমন। কারণ আপনি তাদেরকে টেনে তুলতে পারবেন না। হ্যাঁ, যারা বাই ফল্ট নেগেটিভ, তাদেরকে আপনি টেনে তুলতে পারবেন না। আপনি যদি উপরে যেতে চান, আপনাকে আপনার মতো করে যেতে হবে, কেমন। খুবই স্বার্থপরের মতো একটি কথা, বাট এটাই সত্যি, ঠিক আছে। আপনি যখন ভালো কিছু করবেন, তখন অনেক ভালো মানুষ এসে আপনার সাথে যোগ দিবে। সেই ভালো মানুষগুলোর মধ্যে আপনার আশেপাশের লোকজন, বন্ধু বান্ধব নাও থাকতে পারে, কারণ তাদের হয়তো জীবন আচার, জীবনের চাওয়া পাওয়া অন্যরকম, ঠিক আছে। তো কে আপনার সাথে যোগ দিবে? তারাই যাদের সাথে আপনার একটা ফ্রিকোয়েন্সি মিলবে। আপনি যদি পজিটিভ হন, তাহলে পজিটিভ লোকজন আপনার সাথে যোগ দেবে। আর আপনি যদি পজিটিভ না হন, তাহলে আপনি নেগেটিভ হলে আপনার সাথে নেগেটিভ লোকজন যোগ দেবে, এবং আপনার সময়টা ভালো কাটবে না। এবং সময়টা কিন্তু এইটুকুই, এই যে আজকে থেকে মৃত্যুর দিন পর্যন্ত, এর বাইরে আপনার সময় নেই। এবং এই মৃত্যুর দিন কবে, কখন, কিভাবে আপনি জানেন, তাই না? সুতরাং প্রতিটা মুহূর্তই কিন্তু শেষ মুহূর্ত হতে পারে। আমরা প্রতিটা মুহূর্তেই যদি ভালো কিছু করার চেষ্টা করি, প্রতিটা মুহূর্তেই যদি আমরা কৃতজ্ঞতা বোধ থাকে আমাদের, প্রতিটা মুহূর্তেই যদি আমরা মানুষকে ধন্যবাদ দিই, প্রতিটা মুহূর্তেই যদি আমরা ভালোবাসি, তাহলে আমরা ভালো থাকবো। তারপর টুক করে একদিন মরে যাবো। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা সবাই মরে যাব। এটা নিয়ে ভয় পাবার কিছু নেই, ভয় পাবারও কিছু নেই, এটা নিয়ে পরিকল্পনা করবারও কিছু নেই, এটা নিয়ে মাথা ঘামাবারও দরকার নেই। আপনি চাইলেও আপনি মরে যাবেন, আপনি না চাইলেও আপনি মরে যাবেন। সুতরাং এটা একদম আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে যতদিন বাঁচব, তার প্রতি মুহূর্ত আমি কিভাবে বাঁচব, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, আপনার আছে, আপনি কিভাবে বাঁচবেন, কেমন। এবার আসি যে আমাদের পজিটিভ হওয়ার জন্য আর কি করা যায়, সাকসেস হওয়ার জন্য আর কি করা যায়। সেটা প্রথম হচ্ছে যে আমাদের আশপাশকে আমরা একটা পজিটিভ ফ্রেমওয়ার্কে নিয়ে আসলাম। আমরা আমাদের 5 জন হোক 7 জন হোক, আশপাশে যাদের সাথে আমরা সময় বেশি কাটাই, তাদেরকে নিজেই একটা র্যাঙ্কিং করলাম, দেখলাম যে তার র্যাঙ্কিংটা আমার থেকে কম, সুতরাং তাকে আমি সময় কম দেব। যার র্যাঙ্কিংটা আমার থেকে বেশি, তাদেরকে আমি সময় দেব বেশি, এবং সেরকম মানুষের সংখ্যা বাড়াবার চেষ্টা করব, ঠিক আছে। এবার আসি যে আমি আমার স্মৃতি থেকে কিভাবে পজিটিভ হব। আপনার কি লিস্ট করা আছে?
যে কি কি সাকসেস স্টোরি আপনার আছে, কেমন? আপনার জীবনে অনেকগুলো সাকসেস স্টোরি আছে। প্রথম সাকসেস স্টোরি যেটা আপনার আছে সেটা হলো যে যখন আমাদের বাবা মা মিলিত হয়েছিলেন তখন 3 থেকে 4 মিলিয়ন স্পার্ম ran towards mother's womb. এটা সায়েন্স, বায়োলজি। সেখান থেকে একটি স্পার্ম মায়ের গর্ভে প্রবেশ করতে পেরেছিল যদি আপনি জন্মজ না হন, আর বাকি মিলিয়নস অফ স্পার্ম কিন্তু আপনার মায়ের গর্ভে প্রবেশ করতে পারে। যেই স্পার্মটা প্রবেশ করেছিল তার ফলশ্রুতি হচ্ছে আপনি। তার মানে আপনি প্রথমেই জয়ী হয়েছেন, সেই দৌড়ে আপনি ফার্স্ট হয়েছেন, কেমন? তারপরে আপনি কি আপনার সাকসেস স্টোরি আছে? সেকেন্ড সাকসেস স্টোরি, আপনি জন্মের পরেই আপনি শব্দ করতে শিখেছেন, আপনি আওয়াজ করেছেন, কেঁদেছেন। তারপর কি কি সাকসেস স্টোরি আছে? আপনি আস্তে আস্তে হাত পা নাড়তে শিখেছেন, আপনি মায়ের দুধ খেতে শিখেছেন, আপনি আস্তে আস্তে বসতে শিখেছেন, তারপর হামাগুড়ি দিতে শিখেছেন, হাঁটতে শিখেছেন, পড়ে গেছেন বারবার, আবার উঠেছেন, আবার হেঁটেছেন, আবার পড়েছেন, আবার হেঁটেছেন। অবশ্যই আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন আপনাকে সহযোগিতা করেছে, কিন্তু কাজটা কিন্তু আপনি করেছেন। তারপরে আপনি একটা ভাষা শিখেছেন যেটা আপনার মাতৃভাষা। আপনি সেই ভাষায় কথা বলতে পারেন, লিখতে পারেন, অনেকেই শুনতে পারেন, বুঝতে পারেন, অনুভূতি প্রকাশ করতে পারেন। এগুলো কিন্তু আপনার সাকসেস স্টোরি। তারপরে আপনি আসেন যে আপনি কি কি করেছেন, ছোটবেলায় কি কি ভালো কাজ করেছেন, কি কি জায়গায় আপনার কি কি হয়েছে, তার একটা তালিকা থাকা দরকার, দীর্ঘ তালিকা। মাঝে মাঝে বসে বসে খুঁজবেন যে আমি আর কোথায় কোথায় সাকসেস হয়েছি। আমি পরীক্ষায় পাশ করেছি, আমি স্কুল থেকে কলেজে যেতে পেরেছি, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যেতে পেরেছি। যতটুকু আপনি করেছেন আপনারটা আপনাকে ঠিক করতে হবে। আমি এই পুরস্কারটা পেয়েছি, আমার ওই গুণটা আছে, আমি ওই জায়গায় এই কাজটা করেছি, কেমন? আমার এই বিপদের পরে আমি এইভাবে নিজেকে সার্ভাইভ করেছি, ঠিক আছে? সো আপনাকে আপনার যে সাকসেস তার একটা তালিকা খুব স্পষ্টভাবে আপনার থাকতে হবে। তালিকাটা যত বড় হবে তত ভালো। কেন? যখন আপনি নিজেকে দেখবেন যে আপনার এনার্জি চলে যাচ্ছে, হতাশ লাগছে, গিভ আপ করবেন কি করবেন না এরকম একটা জায়গায় চলেছেন, তখন এই জিনিসটা করতে হবে যে হাউ স্ট্রং, পাওয়ারফুল ইউ আর ভেরি ইউনিক। আপনার মতো জীবন আর কারো হয়নি। আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে যেটা অন্য কারো জীবনে ঘটেনি, এবং যেখান থেকে আপনি সার্ভাইভ করে আজকে পর্যন্ত পৌঁছেছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন। এর পিছনে একটা লম্বা ইতিহাস আছে, আপনার জীবনের একটা গল্প আছে, সেই গল্পে অনেকগুলো পজিটিভ দিক আছে, অবশ্যই স্ট্রাগলও আছে, কিন্তু পজিটিভ দিকটা আমরা ফোকাস করবো, স্ট্রাগলটা না। এখানে একটা কথা বলে রাখা দরকার যে প্রতিটা বিষয়ের উপর, প্রতিটা বিষয়, সেটা বস্তু হোক অথবা ঘটনা হোক, একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। কারণ পজিটিভ নেগেটিভ সব সময় একসাথে চলে সব কিছুতে। যেমন আমরা অ্যাটমের কথা বলেছিলাম যে আমাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হচ্ছে অ্যাটম, তার ভিতরে একটা নিউক্লিয়াস আছে, তার একটা পজিটিভ একটা নেগেটিভ আছে, কেমন? অনেকগুলো পজিটিভ যখন একদিকে যায় তাহলে তাকে পজিটিভ বলে, অনেকগুলো নেগেটিভ যদি একদিকে ফ্লো মানে ইয়ে করে বহমান হয় তখন তাকে নেগেটিভ বলে, ঠিক আছে? এখন সবকিছুর মধ্যে পজিটিভ নেগেটিভ আছে, প্রশ্ন হচ্ছে আপনি কোনটা দেখতে পাচ্ছেন, তাই না? আপনি কোনটা দেখতে পাচ্ছেন, আপনি কোনটার চর্চা করছেন। আপনার জীবনের প্রতিটি ঘটনা যা ঘটেছে তার চূড়ান্ত ফলাফল হচ্ছে পজিটিভ। কি সেটা? যে আজকে আপনি বেঁচে আছেন, আজকে আপনি আমার কথা শুনছেন সময় দিয়ে, কারণ আপনি জানেন যে এতে আপনার কিছু উন্নতি হতে পারে। আপনি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার জীবনের সবচেয়ে অভিজ্ঞতম দিনে আপনি দাঁড়িয়ে আছেন।
পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স যে দেশ সেটা আজকে আপনি সেখানে আছেন। তার মানে আপনার পিছনে যত ভালো মন্দ সবকিছু মিলিয়ে আজকেরটা হচ্ছে তার মানে ফলাফল। এবং আজকে যেহেতু আপনি আমার কথা শুনছেন, আপনার সবকিছু পজিটিভ, নেগেটিভ হোক, স্ট্রাগল হোক, সব ঘুরে ঘুরে আপনি আজকে এখানে এসে পৌঁছেছেন। এখান থেকে যদি আপনি ঠিক জিনিসগুলো নিতে পারেন এবং সেটা করে যদি আপনার সারা জীবন খুব ভালো থাকেন, আপনার কাছে একটা সময় গিয়ে পরে মনে হবে তাই তো ওই একদিন অনন্ত ভাইয়ের কথা শুনছিলাম এবং সেখান থেকে আমি এটা শিখছিলাম, হতে পারে। এবং আপনার জীবনটা বদলে যেতে পারে ভালোর দিকে। বদলে যাওয়া মানে এই না যে আপনার চেহারা চেঞ্জ হয়ে যাবে, আপনার কাপড় চোপড় চেঞ্জ হয়ে যাবে, তা না। বদলে যাচ্ছে আপনি কিভাবে ফিল করবেন, আপনার অনুভূতি কি হবে, সেটা হচ্ছে বদলে যাওয়া। কেমন? তো এখন প্রত্যেকটা জিনিসের ভিতরে পজিটিভ নেগেটিভ আছে। এই যে করোনা ভাইরাস, এর মধ্যে একটা পজিটিভ আছে। কি পজিটিভ আছে যদি খুঁজি? প্রথম পজিটিভ হচ্ছে যে নাসা বলছে যে পৃথিবীর উষ্ণতা কমে গেছে, বলছে যে ওজোন লেয়ারে যে যে হোলগুলো ছিল তার অনেকগুলো রিপেয়ার হয়ে গেছে। ঢাকার বাতাস 5 ছিল খারাপের দিকে, এখন 2.5-এ চলে এসছে, তাই না? তো এই যে একটা বৈশ্বিক একটা উষ্ণতার দিকে আমাদের এই করোনা ভাইরাস কিন্তু একটা হেল্পফুল একটা ব্যাপার হতে পারে। অবশ্যই আমরা সাফার করছি, কেউ বাঁচবো কেউ বাঁচবো না, কিন্তু ওভারঅল যদি চিন্তা করা যায় এর কিছু পজিটিভ দিকও আছে। আরেকটা পজিটিভ দিক এই যে আপনি আমার কথা শুনছেন। করোনা ভাইরাস না হলে আমি আজকে এরকম অফিসের সময় আপনাদের সাথে কথা বলতে পারতাম না, এই প্রস্তুতি নিতে পারতাম না, এবং এই কথা শোনার পরে এমন হতে পারে আপনার জীবনই বদলে যাবে। তাহলে এটা আপনার জন্য পজিটিভ হবে, তাই না? এরকম অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছেন করোনা ভাইরাসের সময়। এবং এই করোনা ভাইরাসের পরবর্তী যে পৃথিবী, সেটা আর কখনোই আমাদের আগের পৃথিবীর মতো হবে না। কিরকম হবে আমরা কেউ জানি না, কিন্তু কখনোই এটা আগের পৃথিবীর মতো হবে না, অন্যরকম হবে। আমাদের অনেকেরই যে কাজ আমরা করতাম সেই কাজ হয়তো বদলে যাবে। আমরা যেই চাকরি করতাম বা যে ব্যবসা করতাম সেই ব্যবসা হয়তো চলবেই না, আবার নতুন ব্যবসার ধারণা তৈরি হবে, সেখানে তো নতুন কিছু চলবে, তাই না? আমরা জানি না, কিন্তু আমরা যদি প্রস্তুতি নেই যে কোনো অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য, তাহলে দিস ইজ দ্য বেস্ট টাইম। ওকে, আরেকটা কাজ আমাদের করতে হবে এই সফল হওয়ার জন্য। সফল হওয়ার জন্য কাজ করাটা কঠিন, কিছু একটা করাটা কঠিন, লেগে থাকাটা কঠিন, নিয়ম মেনে চলাটা কঠিন। মাঝে মাঝে মনে হয় অনেক বাধা আসবে, সেটা অতিক্রম করাটা কঠিন। তাহলে কি করতে হবে? তখন আমার ওই যে স্বপ্ন যেটা আপনি লিখে রেখেছিলেন এবং লিখেছিলেন কেন আপনি সেখানে পৌঁছতে চান, কেন আপনি সেই জিনিসটা অর্জন করতে চান, এবং আপনি লিখেছিলেন অর্জন করলে আপনার কেমন লাগবে, কি আনন্দ হবে, কি ভালো লাগবে, কি অসম্ভব রকমের একটা ঘটনা ঘটবে, সেইটাকে মাথায় রাখতে হবে। আপনাদের যে ফলাফলটা আপনি আশা করছেন তার উপর আপনার ফোকাস থাকলেই আপনি এখানকার কষ্টগুলো আপনার আর গায়ে লাগবে না, যদি আপনি ফলাফলটা মাথায় থাকে। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন কানাডাতে ছিলাম। আগে কানাডাতে যখন ট্রাভেল করতাম তখন 24 ঘন্টা থেকে 36 ঘন্টা 40 ঘন্টা লাগতো, এখন একটু কম লাগে, এখন 22-23 ঘন্টা লাগে। তো এই যে 36 ঘন্টা ধরে যাওয়া, এটা একটা খুবই বিরক্তকর ব্যাপার ছিল, কিন্তু তবু যেতাম আসতাম। কেন? যেখানে পৌঁছাবো সেখানে আমার আনন্দ আছে। যখন দেশে আসতাম তখন দেশে আসার একটা আনন্দ ছিল, আবার যখন ফিরে যেতাম তখন নিজের ঘরে ফিরে যাচ্ছি এরকম একটা আনন্দ ছিল। কানাডা আমার সেকেন্ড হোম, তো আমার ঘরই বলবো। আমার একটা জগৎ ছিল সেখানে ফিরে যাব, সেটা একটা। তার জন্য দীর্ঘ 36 ঘন্টাও আমি ট্রাভেল করতে, 40 ঘন্টা ট্রাভেল করতে রাজি আছি। তো এটা হচ্ছে যে ফলাফলের দিকে আপনার ফোকাসটা রাখতে হবে সফল হওয়ার জন্য। এবং ফলাফলটাকে যত বেশি আপনি পরিষ্কার করে দেখতে পাবেন মনের মধ্যে, তত আপনার কষ্টগুলোকে আর কষ্ট মনে হবে না। কেমন? যেমন যারা স্বাস্থ্য নিয়ে কাজ করেন, তারা প্রচুর ব্যায়াম করেন, কাউকে দেখাবার জন্য না, তারা জানেন যে এটা করলে তাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, তাই না? স্বাস্থ্যের ভালো থাকার যে মজা সেটা পান বলে তারা ব্যায়াম করে, ঠিক আছে? তো এরকম। এবার আসি যে এই সফল হওয়ার পথে যখন আপনি এগোবেন, তখন আপনাকে অনেক বেশি কেয়ারফুল হতে হবে যে আপনি যেন ভুল না করেন।
এমন কিছু না করেন যা সমস্ত অর্জনকে এক নিমেষে ধুলায় মিশিয়ে দিতে পারে। এমন কিছু যেন আপনি না করেন। একটা উদাহরণ দিই, আমি পুরান ঢাকায় বড় হয়েছি, বাংলা বাজার পেহেদার রোডে আমাদের বাড়ি ছিল। তো তার ঠিক কাছেই হচ্ছে ভিক্টোরিয়া পার্ক, যারা চেনেন তারা তো চেনেন। তো ভিক্টোরিয়া পার্কে একটা বড় একটা গম্বুজ আছে এবং তার নিচে শ্বেত পাথরের একটা পাটাতন আছে ওই পার্কের ভেতরে, একটা আর্চের মতো, আর নিচে পাটাতন। তা আমরা বিকেলবেলা দুপুরবেলা স্কুলের পরে ওখানে গিয়ে শুয়ে থাকতাম, পরিষ্কার করে শুয়ে থাকতাম, কারণ খুব ঠান্ডা ছিল বিশেষ করে গরমেতে। ঠিক ভিক্টোরিয়া পার্কের পাশে একটা অনেক উঁচু পানির ট্যাঙ্কি ছিল, অনেক উঁচু। তো ওই পানির ট্যাঙ্কি থেকে ওই ট্যাঙ্কিতে ওঠার জন্য এরকম একটা সিঁড়ি ছিল, যেটা লোহা দিয়ে সিঁড়ি, যে আপনাকে ধরে 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 উঠতে হবে। খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে, এই যে সিঁড়ি দিয়ে আপনি উঠছেন, এই সিঁড়িটা যদি আপনি মাথায় রাখেন, এক পা করে উঠছেন, যত বেশি আপনি উঠছেন মাধ্যাকর্ষণের টান তত আপনার উপরে পড়ছে এবং আপনার কষ্ট লাগছে, কিন্তু আপনাকে বেশি জোর দিয়ে উঠতে হচ্ছে। এবং আপনি উঠতে উঠতে একটা পর্যায়ে যদি একটা ধাপ মিস করেন কোনোভাবে, আপনি কিন্তু একদম মাটিতে পড়ে যাবেন এবং যত উপরে উঠেছেন তত নিচে পড়বেন। তার মানে হচ্ছে যে আপনি ওখানে মারাও যেতে পারেন, আপনার সমস্ত অর্জন শেষ হতে পারবে। এই ওঠা যত আপনি উঠবেন, তত মাধ্যাকর্ষণ আপনাকে টানবে। আমাদের জীবন হচ্ছে আপনি যত উঠবেন আপনার আশপাশের মানুষ আপনাকে টানবে, কেমন? এবং আপনার একটা ভুল, একটা অবমাননা আপনার সমস্ত অর্জনকে শূন্য করে ফেলতে পারে, কেমন? তো এইটা মাথায় রাখতে হবে যে এমন কিছু করা যাবে না যেটা আপনার সমস্ত সফলতাকে নষ্ট করতে পারে। ঠিক আছে, আপনাকে সাবধান থাকতে হবে এবং আপনি যত সফল হবেন তত মানুষের নজর পড়বে আপনার উপরে। ঠিক আছে, এবার আসি যে পেছনের যে আপনার কথা, আমি তো পজিটিভ গুলো মনে রাখবো, কিন্তু পেছনের যে নেগেটিভ গুলো সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব এবং নিজেকে মাফ করে দেব। পিছনে যদি আমার কোনো দুর্বলতা থেকে থাকে, আমার যদি কোনো শর্ট কামিং থেকে থাকে, আমার যদি কোনো গ্লানি থেকে থাকে, আমি সেটা থেকে বেরিয়ে এসে আর করব না এই মর্মে নিজেকে বলে নিজেকে মাফ করে দেব। কেমন? এটা হচ্ছে পেছনের যে নেগেটিভিটি তা থেকে বাইরে আসার একটা পথ। এবং কারোর প্রতি যদি আমার কোনো রাগ থাকে, কারোর প্রতি যদি আমার কোনো ঘৃণা থাকে, কারোর প্রতি যদি আমার কোনো রিজেন্টমেন্ট থাকে, আমি তাদেরকেও মাফ করে দেব। কারণ কাউকে যদি আপনি ঘৃণা করেন, তার কাছে কিন্তু ঘৃণা পৌঁছায় না, সে শুধু আপনাকেই পর্যন্ত, সেই চিন্তা শুধু আপনাকেই পর্যদস্ত করে। কেমন? তো কারোর প্রতি রাগ বা ঘৃণা রেখে কিন্তু আপনি ভালো থাকবেন না, সে যে কারণেই হোক, যুক্তি যাই হোক এবং দোষ জারি হোক, কিচ্ছু যায় আসে না। কারোর প্রতি রাগ বা ঘৃণা যদি আপনি আপনার মনে পুষে রাখেন, কষ্ট আপনার হবে, নেগেটিভ ইম্প্যাক্টটা আপনার উপরে পড়বে। সুতরাং আইডিয়াল হচ্ছে রাগ ঘৃণা থেকে বেরিয়ে আসা, যা ঘটেছে ঘটেছে। যেহেতু আজকে আপনি আজকের দিনটাকে যদি এমব্রেস করতে পারি যে আজকের দিনটা আমার দিনের জন্য শ্রেষ্ঠ দিন, তাহলে মনে রাখবেন যে পেছনে যত ঘটনা ঘটেছে তার সমস্ত কিছুর ফলাফল আজকের দিনটা যদি সুন্দর আপনি বুঝতে পারেন এবং নিজে উপভোগ করেন, তাহলে পেছনের যত ভালো খারাপ সবাইকে আপনার ধন্যবাদ দিতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা হতে হবে। তাহলে কিন্তু আপনি আজকের দিনটাকে এমব্রেস করতে পারবেন। তার মানে হচ্ছে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করছে তারাও কিন্তু আপনাকে এই আজকের দিনের দিকে ঠেলে দিয়েছে। সুতরাং সত্যিকার অর্থেই তারা কিন্তু আপনার ভালো করেছে। আপনি যখনই আজকের দিনটাকে সবচেয়ে বেশি মূল্যবান মনে করবেন, আজকের দিনটাকে আপনি উপভোগ করবেন, আজকের দিনে আপনি ভালো থাকবেন, তখন অবশ্যই এর পেছনের সমস্ত মানুষ তাদেরকে আপনার ধন্যবাদ দিতে হবে, তাদের প্রতি কৃতজ্ঞ হবে। রাগ রাখা যাবে না। ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট। আরেকটি কাজ আমাদের করতে হবে, অনেক কাজ করতে হচ্ছে, তাই না? এটি হলো যে যে পরিকল্পনাগুলো আমরা করছি, যা যা শিখছি, যা যা প্রয়োগ করছি, সেটা নিয়ে প্রতি সপ্তাহে একবার আমাকে বসতে হবে, দেখার জন্য যে আমি যা যা করছি তা কাজ হচ্ছে কিনা, ইফেক্টিভ হচ্ছে কিনা,
ঠিক মতো করছি কিনা। কিভাবে ঠিক মতো করছি কিনা আমি জানবো? ফলাফলটা ঠিক আছে কিনা সেটা দিয়ে। আমি যা যা করছি তার ফলাফল যদি যে কাঙ্ক্ষিত ফলাফল হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি যা করছি তার ফলাফল যদি ঠিক না থাকে তাহলে আমি যেটা করছি এটা সম্ভবত ঠিক না। একটা উদাহরণ দিই, কেউ এটা ব্যক্তিগতভাবে নেবেন না। ধরেন যে আমি ঠিক করলাম আমার এখন 95 পাউন্ড ওজন, আমি এটা 95 কিলো ওজন, আমি এটা কমিয়ে 75 কিলো করব। আমার সময় হচ্ছে 6 মাস। তাহলে 95 থেকে 75 আমি 20 কিলো কমাবো 6 মাসে। ঠিক আছে, তার জন্য একটা প্ল্যান করলাম, একটা এক্সারসাইজের একটা রুটিন করলাম, খাওয়া দাওয়ার একটা কিছু করলাম। তো এরকম করে করে আমি শুরু করি। দেখলাম 7 দিন পরে আমার 95 কিলো 96 কিলো হয়ে গেছে। তার মানে আমি যেটা করছি এটা সামথিং রং। কারণ কমার কথা, বাড়ার কথা না। অথবা আপনি একটা জিনিস পরিকল্পনা করলেন যে এইটা করলে আপনি শান্তি পাবেন, কিন্তু সেটা করছেন কিন্তু শান্তি হচ্ছে না, তাহলে সেই কাজটা রং। কেমন? বা আপনি আপনার স্বপ্নের দিকে যাচ্ছেন কিন্তু আপনার ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না, তাহলে আপনার স্বপ্নটা হয় ঠিক না, লেখা ঠিক হয় নাই। অথবা স্বপ্নের প্রতি যাওয়ার জন্য যে তাড়না আপনার হওয়া উচিত ছিল সেটা হয় নাই, কোথাও গিয়ে একটা কিছু কম পড়েছে। তার মানে আইডিয়াল হচ্ছে যে প্রতি 7 দিন পরে পরে একটু ইভালুয়েট করতে বসা, যে আমি কি করতে চাচ্ছি, কোথায় যাচ্ছি, কোনটা কাজ করছে, কোনটা কাজ করছে না, আমাকে আর কি করতে হবে, আমার কোন কোন জিনিসটা বাড়াতে হবে, কোন জিনিসটা কমাতে হবে, এই চেষ্টাটা করতে হবে। সুতরাং সফল হওয়ার জন্য আপনাকে আপনার কাজগুলো করতে থাকতে হবে। আমি বলে দিচ্ছি না কাজগুলো কি কি, কিন্তু আপনাকে এই আপনার স্বপ্নের নিয়ন্ত্রণ নিতে হবে বা আপনার সফলতার নিয়ন্ত্রণ নিতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে যে কি কি জিনিস আপনার করতে হবে। তারপরে যেটা মূল্যবান বোঝার জন্য, জানার জন্য, সেটা হচ্ছে যে এই প্রসেসের মধ্যে গেলে আপনার মধ্যে কিছু পরিবর্তন আসবে, কিছু পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ আমরা পরিবর্তনকে ভয় পাই। প্রতিটা মানুষ সে যা তা থেকে অন্য কিছু হতে সে ভয় পায়, কারণ এটা তার আইডেন্টিটির সাথে তার যে ওয়ে অফ লাইফ এটা অ্যাটাচ হয়ে একদম মিলেমিশে গেছে, সেটা সে ভাঙতে চায় না। কেমন? এবং তার শরীরও তাকে ভাঙতে দিতে চায় না, তার সাবকনশিয়াস তাকে আটকে রাখে সেখানে যেখানে সে আছে। এই জন্য আমরা সবাই একটা বৃত্তের মধ্যে ঘুরতে থাকি। দেখবেন যে আপনি যা যা করেন প্রতিদিন তাই করছেন, প্রতিদিন আপনি ঘুরে ফিরে তাই করছেন, হোয়াটএভার ইট ইজ, এবং আপনি জানেন যে এতে কাজ হচ্ছে না, আপনি তাই করছেন। আপনি অনেক কিছু জানেন কিন্তু যে কেন আপনার কিছু হচ্ছে না। আপনি জানেন হয়তো এইটা না করে ওইটা করলে খুব ভালো হতো, কিন্তু আপনি ওটা করছেন না, কারণ এটাতে আপনি সময় দিয়ে ফেলছেন, এখানে আপনার সময় দিতে হচ্ছে, সময় নেই আপনার। অথচ আমরা যদি একটা হিসাব করি যে 24 ঘন্টায় করি কি, তাহলে দেখবো যে আমরা আসলে কিছুই করি না। সত্যিকার অর্থে নিজের স্বপ্নের জন্য আমরা তেমন কিছু করি না, তাই না? সুতরাং আপনাকে যেটা করতে হবে যে আপনি যে বদলে যাবেন সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ইউ উইল বি এ নিউ পারসন এভরি ডে। আর মজার বিষয় হচ্ছে যে আমরা প্রতিদিন সবাই বদলে যাচ্ছি, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, জেনে হোক, না জেনে হোক, আমরা বদলে যাচ্ছি। আমাদের মধ্যে নতুন নতুন তথ্যপত্র ঢুকছে, ইনফরমেশন ঢুকছে, করোনা ভাইরাসের ভয় ঢুকে আমাদেরকে বদলে দিচ্ছে, আমরা বাইরে যেতে ভয় পাচ্ছি, ফোবিয়ার মধ্যে পড়ে যাচ্ছি। কেমন? অর্থনৈতিক অবস্থা আমাদেরকে বদলে দিচ্ছে, সমস্ত মিডিয়া আমাদেরকে বদলে দিচ্ছে, সমস্ত এন্টারটেনমেন্ট আমাদেরকে বদলে দিচ্ছে, সমস্ত এই যে গ্যাজেট আছে এগুলো আমাদেরকে বদলে দিচ্ছে, এগুলো আমরা কয়েকদিন আগে ছিল না। তার মানে আমরা বদলে যাচ্ছি নিজের অজান্তে। তাহলে কি করতে হবে? ওই যে প্রথম বলেছিলাম যে দায়িত্বটা নিজেকে নিতে হবে, যেটা আমি বদলাবো, আমি এই সব কিছুর ভালোটা নেব এবং ভালো দিকে বদলাবো। সুতরাং এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনার পরিবর্তন হবে সেটা যেন আপনার ইচ্ছায় হয়, আপনি যেন নতুন করে ইচ্ছা করে কাজগুলো করেন। কেমন? এবার আসেন আপনার ভেতরে যে একজন মানুষ আছে
যে কন্টিনিউয়াস আপনাকে আটকে দিচ্ছে, যে ভয় পায়, যেগুলোকে আমরা বলি সেলফ লিমিটিং বিলিফ, যে নিজের প্রতি নিজের বিশ্বাসের যে সীমাবদ্ধতা, সেটা এবং নিজের সমালোচনা যে হয় ভিতর থেকে, যেগুলো আমরা শুনতে শুনতে করি। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা অনেক সময় বলি যে না, আমাকে দিয়ে কিছু হবে না। আমরা কিছু মেন করে বলি না, কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ড এটাকে একটা ডিরেকশন হিসাবে নেয়। সে ভাবে যে আপনি বলছেন যে আপনাকে দিয়ে হবে না, সুতরাং সে সেটা বাস্তবায়িত করার চেষ্টা করে। কেমন? অথবা আমরা বলি আমাদের ভাগ্যটাই খারাপ, সেটাও সাবকনশিয়াস মাইন্ড নিয়ে নেয়। কারণ সে কিন্তু নেগেটিভ বলছে না, সে বলছে আপনি তাকে কি করতে বলছেন, বা ছোটবেলা থেকে কি শুনতে শুনতে আপনি বড় হয়েছেন সেটাও তার মধ্যে গঠিত আছে। সুতরাং এই ভেতরের যে নেগেটিভ, মাঝে মাঝে আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারবেন, চোখ বন্ধ করে চিন্তা করতে পারবেন যে আসলে আপনার ভেতরে নেগেটিভ আছে কিনা কিছু। সেগুলোকে পরে কনসিয়াসলি পজিটিভ করতে হবে, সেগুলোকে আপনি নতুন পজিটিভ অ্যাফার্মেশন, আমরা একটা ক্লাস করবো নিয়ে, অ্যাফার্মেশন দিয়ে দিয়ে সেটাকে বদলে ফেলতে হবে। আমরা অবশ্য আগের ভিডিওতে প্রত্যয় নিয়ে কথা বলেছিলাম, সেটা আপনারা করতে পারেন। কেমন? এবং নিজের প্রতি নিজের বিশ্বাস বাড়াবার সবচেয়ে সহজ পথ হচ্ছে নিজেকে বলা কেন আপনি ভালো, নিজেকে বলা কেন আপনি উন্নততর, নিজেকে বলা আপনার কি কি গুণ আছে, নিজেকে বলা কেন আপনি আপনাকে ভালোবাসেন, এবং কন্টিনিউয়াসলি বলা। তাহলে আপনার সাবকনশিয়াস মাইন্ড একসময় সেটা অ্যাকসেপ্ট করবে এবং আপনার ভেতর থেকে তখন এই পজিটিভনেসটা আবার চলে আসবে। একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি নিজের সাথে কথা বলবেন তখন আওয়াজ করে বলবেন। ওই যে বলছিলাম সকালে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, আয়নার ভেতরের লোকটাকে তার চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং আওয়াজ করে বলতে হবে। কেন আপনি আওয়াজ করে বলবেন? দুটো কারণ। একটু হচ্ছে আপনি বলছেন, চিন্তা করে শব্দটা বেরোচ্ছে, আবার এই আওয়াজটা আপনার কান দিয়ে ঢুকে আবার প্রসেস হচ্ছে। আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে না। আপনার সব সেন্সগুলোকে যখন আপনি কাজে লাগাবেন তখন আপনি ফলাফলটা বেশি পাবেন। সুতরাং আপনি কেন ভালো সেই কথাটা আপনাকেই আপনার বলতে হবে। খুব ভালো হয় যদি আগে আমি একটা লম্বা তালিকা করি, তারপর বাথরুমে গিয়ে আয়নার সামনে দিয়ে সেটা পড়ি, পড়তে পড়তে মুখস্থ করে ফেলি, যাতে নিজেকে সবসময় বলতে পারি কেন আমি ভালো, কেন আমি অনন্য সাধারণ, কেন আমি আমার জীবনটা কি, আমি কি চাই, আমার আনন্দ কিসে, আমি যেন আমাকে বলতে পারি। আপনাকে আপনি না বললে অন্য কারোর কোনো ঠেকা নেই যে আপনাকে শেখে। ঠিক আছে? এবং আর কি করতে পারি আমরা? আমরা প্রতি বছর নতুন নতুন অভ্যাস তৈরি করতে পারি। কয়েকটা অভ্যাস আমাদেরকে সবকিছু বদলে দিতে পারে। যেমন একটা অভ্যাস হতে পারে যে আপনি এখন যখন ঘুম থেকে ওঠেন তার ঠিক আধা ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠবেন, 30 মিনিটস। কেমন? এই যে 30 মিনিট আগে আপনি উঠলেন, এই 30 মিনিট আপনি আপনার জন্য সময় দেবেন। যে যে কাজগুলো আমরা করতে বলেছিলাম, যে সকালে উঠে আপনি বড় করে শ্বাস নিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বা আমি আনন্দিত, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমি জীবিত আছি। হাসবেন যে হ্যাঁ আমি জীবিত। তারপরে আমি যেটা করি, আমি 3 গ্লাস পানি খাই, মাঝে মাঝে লেবু পানি, মাঝে মাঝে সাদা পানি, কেমন খালি পেটে। তারপরে আমি লিখতে বসি যে আমার গ্র্যাটিটিউডগুলো কী কী, আমি কেন কৃতজ্ঞ। একটা লম্বা তালিকা আছে এবং তালিকা বড় হচ্ছে প্রতিদিন। তারপরে আমি ধন্যবাদ দিই যারা আমার চারিপাশে আছে, চেনা এবং অচেনা, যারা আমার জীবনকে কমফোর্টেবল করার জন্য কাজ করেছে তাদেরকে। তারপরে আমি একটু ধ্যানে বসি, একটু মেডিটেশন করি। তো এটা আমার রুটিন। আপনারটা আপনি করেন, আপনারটা রুটিন থাকবে। এই যে আপনি একটা অভ্যাস তৈরি করলেন, এটা কিন্তু একসময় আস্তে 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 আপনি যদি একটা অভ্যাস করতে শেখেন তাহলে আরো অভ্যাস আপনি তৈরি করতে পারবেন। কেমন? এবং একটা অভ্যাস হওয়ার যে থিওরিটা আছে মনোবিজ্ঞানের, সবচেয়ে অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত থিওরি হচ্ছে যে পরপর 21 দিন আপনি যদি কিছু একটা করেন সেটা অভ্যাসে পরিণত হবে। পরপর 21 দিন। এখন ওর মধ্যে আপনি করতে মাঝখানে একদিন গ্যাপ হয়ে গেল, তাহলে আবার তারপর দিন থেকে 1 শুরু।
যে আপনি যদি শুধু পানি খাওয়ার অভ্যাসটা করতে চান, তাহলে আপনাকে পরপর 21 দিন পানি খেতে হবে। তারপরে আর আপনাকে কিছু করতে হবে না। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে চান, তাহলে পরপর 21 দিন আপনাকে আধা ঘন্টা করে হাঁটলে এটা আপনার অভ্যাস হয়ে যাবে। আপনি যদি আধা ঘন্টা আগে উঠতে চান, তাহলে আপনি 21 দিন ওঠেন, আপনার অভ্যাস হয়ে যাবে। এবং এই আধা ঘন্টা ওঠার জন্য যদি আপনাকে আধা ঘন্টা আগে ঘুমোতে হয়, দ্যাট ইজ ওকে। আপনি আপনার বিকেলের সন্ধ্যার কাজের গুলো একটু গুছিয়ে নেন, ওখানে আধা ঘন্টা আপনি বাঁচিয়ে ফেলেন, আধা ঘন্টা আগে বেড়ে যান। আমি আপনার ঘুম কমাতে বলছি না। সুতরাং আপনি কিন্তু চাইলেই এরকম কিছু কিছু অভ্যাস তৈরি করতে পারেন। আমি আরো কিছু অভ্যাসের কথা কালকে বলবো, এবং আমাদের কিন্তু এই সাকসেস প্রিন্সিপাল মাত্র অর্ধেক হয়েছে, আর অনেক কিছু আছে। এই প্রতিটা ছোট ছোট বিষয় যে কোনো একটা, দুইটা, তিনটা করলেই আপনার জীবন বদলে যাবে। সবগুলো আপনাকে করতে হবে না, সবগুলো অটোমেটিক হবে। সবচেয়ে মজার হলো এটা যে আপনি যে কোনো একটা ধরে কাজ শুরু করবেন, বাকিগুলো চলে আসবে। কান টানলে যেরকম মাথা আসে, এখানে যে কোনো একটা জিনিস যদি আপনি করেন, মানে আপনি যদি আপনার সফলতার প্রতি সচেতন হন, আপনার সফলতার প্রতি আপনি যদি কমিটেড হন, তাহলে এগুলো কোনো বিষয়ই না, এগুলো অটোমেটিক আসবে। কেমন? সো আমরা সেই আশায়, সেই প্রত্যাশায় থাকবো। আজকে একটু দেরি হয়ে গিয়েছিল বলে একটু দেরি করে করলাম, 1 ঘন্টা নিশ্চয়ই হয়েছে আশা করি। তাহলে আমরা একটা ছোট্ট মেডিটেশন করতে পারি। কেমন? যে আমাদের সেলফ লিমিটিং বিলিফ কি কি আছে সেটা আমরা একটু চিন্তা করতে পারি। আমি মেডিটেশন করবো না, চিন্তা করতে পারি, তারপর খাতায় লিখে ফেলতে পারি, খুঁজে দেখতে পারি যে মাথার ভেতরে আমার কি কি জিনিস আছে যেটা নেগেটিভ, আমি ভাবি কি। তাহলে আমরা সহজ করে এরকম করে বসি, এটা ঠিক মেডিটেশন না, জাস্ট চোখ বন্ধ করে ভাববো, আপনারা চিন্তা করলেন, পরে যখন আমরা ফেরত আসবো এসে আপনারা লিখে ফেলবেন। এবং এই খাতাটার এই পৃষ্ঠাটা আপনি মাঝে মাঝে মনে হলে উঠে গিয়ে লিখবেন যে আমার এইটা নেগেটিভ ভাবনা আছে। আপনার নেগেটিভ ভাবনার ইনভেন্টরি আপনার জানা দরকার, পজিটিভ যেরকম জানা দরকার, নেগেটিভ জানা দরকার, এবং আস্তে আস্তে আমরা একটা করে কেটে ফেলবো, ডিলিট করে ফেলবো। কেমন? আমরা চোখ বন্ধ করি, আমরা নাক দিয়ে বড় করে শ্বাস নিই, মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ি, আর শরীরটা আমাদের শান্ত হয়ে যাচ্ছে যখন শ্বাস ছাড়ছি। আবার বড় করে শ্বাস নিই, আস্তে আস্তে শ্বাস ছাড়ি, যখন ছাড়ছি তখন শরীরটা শান্ত হয়ে যাচ্ছে। আবার বড় করে একটা শ্বাস নেই, আস্তে আস্তে শ্বাস ছাড়ি, আমাদের শরীরটা এখন অনেক শান্ত। এবার আপনি চিন্তা করতে থাকেন যে আপনার মধ্যে নিজেকে নিয়ে কি কি নেগেটিভ চিন্তা আপনার আছে, 1-2 করে চিন্তা করেন। নেগেটিভ চিন্তা হচ্ছে সেই চিন্তা যা আপনার চলার পথে আপনাকে এগোতে দেয় না, যা আপনাকে ভয় দেখায়, যা আপনি কোনো একটা কিছু করতে গেলে মনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, সেগুলো হচ্ছে নেগেটিভ চিন্তা। কেমন? আপনার নিজেকে নিয়ে আপনার কি কি নেগেটিভ ভাবনা আছে সেগুলো আপনি ভাবছেন, তালিকা করছেন আসলে। এবার আমরা বড় করে শ্বাস নিয়ে বেরিয়ে আসবো, পরে আপনি লিখবেন। কেমন? এটা ঠিক মেডিটেশন নয়, আবারও বলছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে চিন্তা করলাম, বড় করে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ছি,
বড় করে শ্বাস নিলাম, আস্তে আস্তে ছাড়লাম, আবার বড় করে শ্বাস নিলাম, আস্তে আস্তে ছাড়লাম, চোখ খুললাম। এটা দেখেন আমরা মাত্র 1-2-3 মিনিট কাজটা করেছি। আমরা একটা মনোযোগ দিয়েছি আমাদের মাথায় কি কি নেগেটিভ চিন্তা আছে তার উপরে। এটাও কিন্তু একটা মেডিটেশন হয়ে যাচ্ছে, কারণ যখন আপনি মনোযোগ দিচ্ছেন একটা চিন্তার উপরে তখন অন্য চিন্তা আসছে, এটাই মেডিটেশন। এবার আপনারা লিখে ফেলেন যে আপনার ভেতরে কি কি কথা আসলো। এখন পরে যখন যেটা মনে হবে সেটা লিখে ফেলবেন, কারণ আমরা কালকে চেষ্টা করব যে নেগেটিভ চিন্তাগুলো থেকে আপনাকে মুক্ত করবার যে টেমপ্লেট সেটা আমরা কালকে দেওয়ার চেষ্টা করবো। এবং আপনি প্রত্যেকটা চিন্তার সাথে যদি আপনি এই প্রশ্নগুলো নিজেকে করেন, দেখবেন যে ওইটার ভিতরে নেগেটিভটা চলে গেছে। কেমন? তো সেই কাজটা আমরা কালকে করব। আপনার এর মধ্যে আজকে থেকে কালকে পর্যন্ত এই তালিকাটা যত বড় হবে তত ভালো। তাহলে আমরা আস্তে আস্তে নেগেটিভ থেকে কীভাবে পজিটিভ করতে হয় সেই জিনিসটা শিখবো, এবং সাকসেস প্রিন্সিপালের যে বাকি যে বিষয়গুলো আছে, আর অনেকগুলো বিষয় আছে, ছোট ছোট পয়েন্ট আছে, সেটা নিয়ে আলোচনা করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।